দেখো এই যে 1947 খ্রিস্টাব্দে দেশভাগ ও দেশভাগের যে যন্ত্রণা ও দেশ ত্যাগের যে যন্ত্রণা, পূর্বপুরুষদের ভিটেমাটি ছেড়ে আসার ঘটনা উদ্বাস্তুদের জীবনে ও মননে সেটা গভীর বেদনাদায়ক প্রভাব ফেলে। পরবর্তীকালে বিভিন্ন লেখকের আত্মজীবনী, স্মৃতিকথা, সাহিত্য প্রভৃতিতে দেশভাগ ও দেশত্যাগের প্রত্যক্ষ এই যে বেদনাদায়ক অভিজ্ঞতার নানা ঘটনা তো সেইগুলো ফুটে উঠেছে। ঠিক আছে, যেমন দেখো হিরণময় বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন, তার লেখা উদ্বাস্তু, তারপর জ্যোতিষময়ী দেবীর এপার গঙ্গা ওপারা গঙ্গা, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস ছিল যেটা হচ্ছে স্বাধীনতার স্বাদ, সেই উপন্যাসেও সাম্প্রদায়িক দাঙ্গা উদ্বাস্তু জীবনের নানা সমস্যা তুলে ধরা হয়। তাছাড়াও যেমন দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, মণিকুন্তলা সেনের সেদিনের কথা প্রভৃতি গ্রন্থ থেকেও ছেড়ে আসা মাতৃভূমির প্রতি এক গভীর মায়াবী টান ফুটে উঠেছে। তাছাড়াও আছে মহাশ্বেতা দেবীর আধার মানিক, সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবন, এগুলো দেশভাগের প্রেক্ষাপটে লেখা গুরুত্বপূর্ণ উপন্যাস। তাছাড়াও ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, মৃণাল সেনের আকালের সন্ধানে, তারপরে সত্যজিৎ রায়ের অশনি সংকেত প্রভৃতি চলচ্চিত্রেও বাঙালি উদ্বাস্তুদের চরম দুর্দশা চিত্র ফুটে উঠেছে। তো এই সব স্মৃতিকথা, আত্মজীবনী ও চলচ্চিত্র যাই বলো না কেন সব জায়গাতেই প্রকাশ পেয়েছে মানুষের পাশে দাঁড়ানোর কথাও, মানবিকতা আর মূল্যবোধের সেই শিক্ষাও এই সংকটাকীর্ণ সময়ের সাহিত্যে প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, তো এই গ্রন্থগুলো একটু পড়বে, আত্মজীবনী এবং স্মৃতিকথা যে উপন্যাসগুলো যে গ্রন্থগুলোর কথা বলা হচ্ছে তো সেইগুলো তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এলে একটু ভালো করে পড়বে। এরপরে যেটা আসছে দেখো ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠনের যে উদ্যোগ ও বিতর্ক, এইখানেতে দেখবে আমরা দেখেছিলাম যখন পড়েছিলাম যে 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর ভারতীয় যে অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্য এবং ভারতের যোগ দেওয়া বিভিন্ন দেশীয় রাজ্য, তো সেইগুলোর সীমানা কিসের ভিত্তিতে ঠিক করা হবে, জাতির ভিত্তিতে নাকি ভাষার ভিত্তিতে, সেই নিয়ে নানা তর্ক বিতর্ক দেখা যায়। তো কেন্দ্রীয় সরকার নানা সমস্যায় পড়েছিল। তারপরে আমরা দেখতে পাই যে ভারতের গণপরিষদ 1948 খ্রিস্টাব্দে, তো গণপরিষদ 1948 খ্রিস্টাব্দে বিচারক যিনি ছিলেন তার নাম হচ্ছে এস.কে. ধর। এস.কে. ধরের নেতৃত্বে এক কমিশন গঠন করে যেটার নাম হচ্ছে ভাষাভিত্তিক প্রদেশ কমিশন, তাই তো। তো সেই কমিশনের ভিত্তিতেই ভাষাভিত্তিক রাজ্য গঠনে আপত্তি জানায়। এই কমিশন বলে যে ভাষার ভিত্তিতে রাজ্য গঠিত হলে দেশের জাতীয় ঐক্য ও প্রশাসনিক যে কাজকর্ম সেগুলো বিঘ্নিত হবে। দেশের বিভিন্ন প্রান্তে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবিতে আন্দোলন দানা বাঁধতে থাকে। দক্ষিণ ভারতে যার প্রভাব তীব্র আকার ধারণ করে। তো যার ফলে এই ভাষাভিত্তিক রাজ্য কমিশন এর উদ্দেশ্যটা ব্যর্থ হয়। তারপর আবার আমরা দেখতে পাই এই 1948 খ্রিস্টাব্দে তোমার 3 জন সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়। এই 1948 খ্রিস্টাব্দে 3 জন সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয় যেটাকে বলা হচ্ছে জেভিপি কমিটি। এই জেভিপি কমিটি গঠন করা হয় যেখানে 3 সদস্য ছিলেন জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল আর পট্টভি সীতারামায়া, তাই তো। তো তাদের নাম অনুসারে কমিটির নাম হচ্ছে জেভিপি কমিটি। তো এই কমিটিও ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিপক্ষে মত দেয়, যার ফলে আমরা দেখতে পাই যে এই সময় ওর ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। তো এইখানে আমরা আবার পত্তি শ্রীরামালুর কথা জানতে পারি, তাই তো। যে পত্তি শ্রীরামালু যিনি মাদ্রাজ প্রদেশে তেলেগু ভাষা অঞ্চল নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে অনশন শুরু করেছিলেন, 58 দিন অনশন করেছিলেন তিনি। তো এই ঘটনার পর সমগ্র তেলেগু ভাষা অঞ্চল জুড়ে 3 দিন ধরে তামিল তেলেগুদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বিক্ষোভ
হরতাল পালিত হয়, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে তখন চলে যায়, যার ফলে কেন্দ্রীয় সরকার মাদ্রাজ প্রদেশের তেলেগু ভাষাভাষী অঞ্চলগুলিকে একত্রিত করে অন্ধ্রপ্রদেশ গঠন করে আর তামিল ভাষীদের জন্য সৃষ্টি করে তামিলনাড়ু। তাই না? তো এখান থেকে তোমাদের কোশ্চেন হতে পারে যে ভাষাভিত্তিক যে প্রদেশ কমিশন, সেই কমিশনটা কবে গঠন করা হয়েছিল, কার নেতৃত্বে গঠন করা হয়েছিল, এই কমিশনের কি উদ্দেশ্য ছিল, বা এখানে একটা জেপিপি কমিটি, এই সদস্য কারা ছিলেন, কবে কি উদ্দেশ্যে গঠন করা হয়েছিল এই কমিটি, পত্রী শ্রীরামালু কেন বিখ্যাত, এটা বলতে হবে। অন্ধ্রপ্রদেশ রাজ্য কবে গঠিত হয়, ঠিক আছে। এরপরে দেখো রাজ্য পুনর্গঠন কমিশন আর রাজ্য পুনর্গঠন আইন, এটা একটু পড়তে হবে যে স্বাধীন ভারতের এই যে অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের নীতি তৈরির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু 1953 খ্রিস্টাব্দে, এই 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করছে। তো এই 3 সদস্য বিশিষ্ট এই কমিশনে যিনি সভাপতি ছিলেন, তো সেই সভাপতির নাম হচ্ছে বিচারপতি ফজল আলী, আর অপর 2জন যারা সদস্য ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে KM পানিক্কর আর একজন হচ্ছে হৃদয়নাথ কুঞ্জরু, ঠিক আছে। তাহলে এখান থেকে কোশ্চেন হতে পারে যে রাজ্য পুনর্গঠন কমিশন, এটা গঠন করা হচ্ছে 1953 খ্রিস্টাব্দে, রাজ্য পুনর্গঠন কমিশন, ঠিক আছে। তো এই কমিশনে যিনি সভাপতি ছিলেন তিনি হচ্ছেন ফজল আলী। তাহলে এই কমিশনে যিনি সভাপতি ছিলেন তিনি হচ্ছেন ফজল আলী, ঠিক আছে। আর অপর 2জন যে সদস্য ছিলেন, একজন হচ্ছেন KM পানিক্কর, একজন হৃদয়নাথ কুঞ্জরু, মনে রাখবে। আর রাজ্য পুনর্গঠন আইন যেটা, সেটা পাস হচ্ছে 1956 খ্রিস্টাব্দে, রাজ্য পুনর্গঠন আইন। আইন যেটা সেটা পাস হচ্ছে 1956 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এই 1956 খ্রিস্টাব্দের এই যে রাজ্য পুনর্গঠন আইন পাস হচ্ছে, তো এই আইন অনুসারে 1956 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ভারত সরকার ভাষার ভিত্তিতে 14টি রাজ্য ও প্রশাসনিক সুবিধার জন্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করেছে। মনে রাখবে, কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করছে 6টি আর রাজ্য গঠন করেছিল 14টি, ঠিক আছে। তো সেই রাজ্যগুলো কী কী এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কী কী সেগুলো একটু পড়বে। আর এখানে রাজ্য পুনর্গঠন কমিশন কবে কি উদ্দেশ্যে গঠন করা হয়েছিল, রাজ্য পুনর্গঠন আইনে কি বলা হয়েছিল, ঠিক আছে, এগুলো পড়তে হবে। এরপরে দেখো এখানে এই রাজ্য পুনর্গঠন কমিশন তার সুপারিশে একটা কথা বলেছিল, এই যে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল, তো সেই কমিশন তার সুপারিশে একটা কথা বলেছিল যে বোম্বাই আর পাঞ্জাব যে প্রদেশ সেটাকে অখণ্ড রাখার পরামর্শ দিয়েছিল। ফলে মারাঠি আর গুজরাটি ভাষাভাষীদের নিয়ে গঠিত বোম্বাই প্রদেশ যেটা, সেখানে আমরা দেখতে পাই যে কমিশনের বিরুদ্ধে তারা তীব্র আন্দোলন ঘোষণা করে, কারণ কমিশনের সিদ্ধান্তটা তারা মেনে নিতে পারেনি। আর মারাঠি অঞ্চলে সংযুক্ত মহারাষ্ট্র সমিতি আর গুজরাটি অঞ্চলে মহাগুজরাট জনতা পরিষদ পৃথক রাজ্যের দাবিতে শক্তিশালী আন্দোলন গঠন করে। তো আন্দোলনের জেরে আমরা দেখতে পাই যে সেখানে এই বোম্বাই প্রদেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তো মোরারজি দেশাই এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী CD দেশমুখ তারা পদত্যাগ করেন। তো সেই এরকম পরিস্থিতিতে কেন্দ্র সরকার বাধ্য হন 1960, মনে রাখবে 1960 খ্রিস্টাব্দে বোম্বাই প্রদেশটাকে ভেঙে দেওয়া হয়। বোম্বাই প্রদেশটাকে ভেঙে 2টি রাজ্য গঠন করা হয়, একটা হচ্ছে মহারাষ্ট্র আর একটা হচ্ছে গুজরাট, 2টো রাষ্ট্র গঠন করা হয়েছিল, ঠিক আছে। তো সেই 2টো রাষ্ট্র, একটা হচ্ছে মহারাষ্ট্র আর একটা হলো গুজরাট। মহারাষ্ট্রের রাজধানী হয় মুম্বাই আর গুজরাটের রাজধানী হয় আহমেদাবাদ, মনে রাখবে। তাছাড়াও দেখবে এই সময়ে তোমার মালাবার, ত্রিবাঙ্কুর আর কোচিনকে ঐক্যবদ্ধ করে গঠন করা হয় কেরালা রাজ্য, এটা মনে রাখবে, কেরালা রাজ্য গঠন করা হয়েছিল মালাবার, ত্রিবাঙ্কুর ও কোচিনকে ঐক্যবদ্ধ করে। আবার দেখবে আসাম রাজ্যকে ভেঙে
4টি কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি করা হয়, যেমন উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম। ঠিক আছে, এই 4টা। তো এই যে উত্তর পূর্ব সীমান্ত অঞ্চল, সেটাও পরে নামকরণ করা হয় নতুন করে, এবং সেটার নাম হয় অরুণাচল প্রদেশ। ঠিক আছে, আবার আর একটা মনে রাখবে, পেপসু প্রদেশ যেটা, তো সেই পেপসু প্রদেশ যেটাকে আমরা বলি যে পাতিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেট ইউনিয়ন, পাতিয়ালা এবং পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন যেটা, সেটাকে ভেঙে দেওয়া হয় 1966 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1966 খ্রিস্টাব্দে ভেঙে দেওয়া হয়, এবং ভেঙে দিয়ে পৃথক পাঞ্জাব, হরিয়ানা আর হিমাচল প্রদেশ গঠন করা হয়। মনে রাখবে, পাঞ্জাব, হরিয়ানা আর হিমাচল প্রদেশ গঠন করা হয়। এইটা একটু পড়বে যে পেপসু কি, এটা খুব ইম্পর্টেন্ট। পেপসু কি, ঠিক আছে, এটা পড়বে। এরপরে যেটা আসছে দেবে, সেটা হচ্ছে যে সংবিধান স্বীকৃত ভাষাসমূহ সম্পর্কে। তো দেখো, আমাদের ভারত একটা বহু ভাষাভাষী রাষ্ট্র, তারপরে এখানে অনেক ভাষার মানুষ বাস করে। তো স্বাধীনতা লাভের পর কোন ভাষায় কেন্দ্রীয় সরকার তার কাজকর্মগুলোকে পরিচালনা করবেন এবং রাজ্য সরকারগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করবে, তো সেই প্রশ্নকে কেন্দ্র করে বিতর্ক দেখা দেয়। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল দুটো ভাষা, একটা ইংরেজি আর একটা হচ্ছে হিন্দি। তো আমরা দেখতে পাই যে 1950 খ্রিস্টাব্দে আমাদের যে সংবিধান রচনা করা হয়েছে, তো সেই সংবিধানে দেবনাগরী অক্ষরে লিখিত যে ভাষা, সেই ভাষাটা হচ্ছে হিন্দি ভাষা। তো সেই হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তারপর আবার সরকারি যে ভাষা কমিশন, সেটা গঠন করা হয়েছে 1955 খ্রিস্টাব্দে, এবং সেইখানে দুজন সদস্য ছিলেন, একজন পশ্চিমবঙ্গের সুনীতি কুমার চট্টোপাধ্যায় আর একজন তামিলনাড়ুর, তিনি হচ্ছেন পি সুব্বারোয়ান। তাহলে এটা মনে রাখবে যে 1950 খ্রিস্টাব্দে ভারতের সংবিধানে দেবনাগরী অক্ষরে লিখিত যে ভাষা, সেই ভাষাটার নাম হচ্ছে হিন্দি ভাষা, এবং সেই ভাষাটাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সরকারি ভাষা কমিশন গঠন করা হচ্ছে 1955 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর এই কমিশনের দুজন সদস্য ছিলেন, একজন পশ্চিমবঙ্গের, একজন তামিলনাড়ু। তো এনারা কে কে ছিলেন সেটা মনে রাখবে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গে ছিলেন, আর যিনি তামিলনাড়ু তিনি হচ্ছে পি সুব্বারোয়ান। দেখো, এই কমিশন, এই যে সরকারি ভাষা কমিশন 1956 খ্রিস্টাব্দে তার প্রতিবেদন পেশ করেছিল, এবং সেই প্রতিবেদনে কি কি বলা হয়েছিল সেগুলো করতে হবে। ঠিক আছে, যেগুলো আমি তোমাদের আগে বলেছি, তো ওইগুলো একটু পড়বে যে এই যে তোমার সরকারি যে ভাষা কমিশন, সেই ভাষা কমিশনে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলো কি ছিল, যে দেবনাগরী অক্ষরে লিখিত হিন্দি ভাষাকে ভারতের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। তারপরে সরকারি উদ্দেশ্যে ইংরেজি ভাষার ব্যবহার আগের মতো 1965 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি পর্যন্ত চলবে। তারপরে হিন্দি হবে ভারতের একমাত্র সরকারি ভাষা। আর কি বলা হয়েছিল, যে সরকারি ভাষায় হবে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলি যোগাযোগের মাধ্যম, আর রাজ্য স্তরের সরকারি ভাষা কি হবে সেইটা রাজ্য বিধানসভা ঠিক করবে। তো এই সরকারি ভাষা কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পাই যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে এই হিন্দি ভাষার বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখা যায়, কারণ হিন্দি ভাষাকে তো সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছিল, যেটা দক্ষিণ ভারতের রাজ্যগুলি মেনে নিতে পারেনি, সেই জন্য তারা বিক্ষোভ শুরু করে। তো এরকম অবস্থায় ভারতের পার্লামেন্ট বাধ্য হয় এক আইন পাস করতে, তো যে আইনটাকে বলা হচ্ছে সরকারি ভাষা আইন। ঠিক আছে, আর এই সরকারি ভাষা আইনটা পাস হচ্ছে 1963 খ্রিস্টাব্দে। মনে রাখবে, সরকারি যে ভাষা আইন, এই সরকারি ভাষা আইন এটা পাস হচ্ছে 1963 খ্রিস্টাব্দে, 1963 খ্রিস্টাব্দে। এবং এই ভাষা আইনে কি বলা হচ্ছে দেখো, যে এই ভাষা আইনে বলা হয়েছিল যে 1965 খ্রিস্টাব্দের পরেও সরকারি কাজকর্মে হিন্দির সঙ্গে ইংরাজি ভাষার ব্যবহারও চালু থাকবে। আর আগে যেরকম বলা হয়েছিল যে রাজ্য বিধানসভাগুলি নিজের নিজের রাজ্যের জন্য সরকারি ভাষা নির্দিষ্ট করার অধিকার পাবে, তো বিভিন্ন রাজ্যের যে বিধানসভা তারা তাদের সরকারি ভাষা নির্দিষ্ট করলে 1964 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই যে ভারতের সংবিধানের 8ম তফসিলে সরকারি ভাষা হিসেবে 14টি ভাষা স্থান পায়। মনে রাখবে, কয়টি ভাষা হলো, 14টি ভাষা। ঠিক আছে, এই 14টি ভাষা স্থান পায়। তো সেই ভাষাগুলো কি কি সেটা একটু পড়ে নেবে। আর 2002 সালে, এর মনে রাখবে 2002 সালে আরও 4টি ভাষা যুক্ত হয়েছিল, যেগুলো হচ্ছে কঙ্কনি, মণিপুরি, নেপালি, সিন্ধি। আর 2004 সালে আরও 4টা ভাষা যোগ হয়েছিল,
যেটা হচ্ছে তোমার বোরো, ডোগরি, মৈথিলি আর সাঁওতালি। যার ফলে বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভারতের ভাষার সংখ্যা দাঁড়িয়েছে 22টি, মনে রাখবে। ঠিক আছে, আর এর বাইরেও মনে রাখবে যে ইংরাজি হচ্ছে ভারতের সরকারি ভাষা হিসেবে স্বীকৃত। ঠিক আছে, তো তাহলে এখানে সরকারি ভাষা কমিশনে কি কি বলা হয়েছিল? সরকারি ভাষা কমিশন কবে পাস হয়েছিল? সরকারি ভাষা কমিশন এর পরিপ্রেক্ষিতে তারপরে যেটা আসছে যেটা হচ্ছে তোমার সরকারি ভাষা আইন। সরকারি ভাষা আইন কবে পাস হয় এবং সরকারি ভাষা আইনে কি বলা হয়েছিল? ঠিক আছে, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে সরকারি ভাষা হিসেবে কয়টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেই ভাষাগুলো কি কি, এগুলো পড়তে হবে। আর 2002 সালে কোন ভাষা যুক্ত হয়েছিল, কোন কোন ভাষা? 2004 সালে কোন কোন ভাষা যুক্ত হয়েছিল, যার ফলে ভারতের সংবিধান স্বীকৃত বর্তমানে ভাষার সংখ্যা কয়টি? এইভাবে পড়তে হবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এই পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়বে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।